চল 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 চল। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে আরে ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে যাস না, না না, ওদিকে যাস না। লক্ষ্মী, লক্ষ্মী দাঁড়া, লক্ষ্মী, লক্ষ্মী যাস না ওদিকে। সন্ধ্যা হতে আর কিছু সময় বাকি। ভাগারপুরের শ্মশানের মধ্যে ওই লোকটির একটি ছাগল ঢুকে পড়ে। অনেক ডাকাডাকির পরেও সে কোনো মতে সেই শ্মশান থেকে বেরিয়ে আসে না। অতঃপরও সেই লোকটি অনেক ভয়ে ভয়ে সেই শ্মশানের মধ্যে পা রাখে। চারিদিকে নিস্তব্ধ এক পরিবেশ। লোকটির গাটা ছমছম করে ওঠে। খানিকটা এগিয়ে গিয়ে সে তার ছাগলকে দেখতে পায় একটা কুয়োর ধারে সে দাঁড়িয়ে আছে। লোকটা তাড়াতাড়ি ছুটে গিয়ে সেই ছাগলটাকে আনতে যাবে, ঠিক এমন সময় লোকটি কারো একটা কণ্ঠ শুনতে পায়। তবে কোথা থেকে সেই কণ্ঠ ভেসে আসছে তা ঠাউর করতে পারে না লোকটা। চারিদিকে তাকিয়ে সে এইবার বুঝতে পারে কণ্ঠটা আসছে ওই কুয়োর মধ্যে থেকে। সে ভয়ে ভয়ে ওই কুয়োটার মধ্যে তাকাতেই শুনতে পায় সেই কণ্ঠটা। অনেক বছর এখানে বন্দি হয়ে আছে দাদু, আমাকে এখান থেকে মুক্ত করো না গো, আমাকে এখান থেকে মুক্ত করো। লোকটি কোনো কথা বলতে পারে না। সে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। ঠিক এমন সময়, এই হারামজাদা, মুক্ত কর, আমাদের মুক্ত কর, না হলে কেউ বাঁচবি না তোরা। মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না তোরা। লোকটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না। ছাগলটিকে কোলে করে তুলে নিয়ে প্রাণপণে দ্রুত দৌড় দেয়। তবে তার আগেই গম গম করে শ্মশানের দরজা বন্ধ হয়ে যায় আপনা থেকে। আর কয়েক সেকেন্ড পরই ছুটে আসে এক তীব্র মারণ চিৎকার। বছর 3 আগের কথা। বাড়ির সামনে জগদ্ধাত্রী পুজো হবে বলে আমি আমার বাড়িতে এসেছিলাম ঘুরতে। আমি থাকি কলকাতা যাদবপুরে, সেখানেই আমি পড়াশুনো করেছি। তারপর সেখানকার একটা কোম্পানিতে আমি জয়েন হয়েছি। সত্যি বলতে দুর্গাপুজো ছাড়া সেইভাবে আমি নিজের বাড়িতে কখনো আসি না, আর আসলেও একদিনের বেশি সেখানে আমি থাকতেই পারি না। সত্যি কথা বলতে কি, গ্রামে না থেকে থেকে ওই জায়গাটাই আমার আর পছন্দ হয় না। আমার কাছে মনে হয় শহর সব সময় সেরা। যাই হোক, এবার শুনলাম আমাদের বাড়ির পাশে বিশাল ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হবে। 2 বছর কিছু কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল পুজোটা, এখন নাকি আবার হবে। তাই ভেবেছি জগদ্ধাত্রী পুজোটা কাটিয়ে একেবারে ডিউটিতে জয়েন করব। আমাদের জগদ্ধাত্রী পুজোর মেন লোক, মানে মেন ক্যাপ্টেন, সে হলো ফণি কাকা, আমার নিজেরই কাকা। এক কথায় কমেডিয়ান লোক যাকে বলে। কথায় কথায় খালি আমার পিছনে লাগে। তবে সত্যি বলতে আমি তার কথা পাত্তাও দিই না। বুঝলি সৌরভ, অনেক কাজ রে বাবা, এই তাড়াতাড়ি করে আমাদের সাথে একটু হাত লাগাবি তো। 2 বছর কিন্তু পুজো হয়নি, এই বছর আবার আমরা ফিরে আসবো, দেখিয়ে দেবো যে পুজো কাকে বলে। অনেক কাজ আছে, দয়া করে কোথাও আবার আড্ডা মারতে যাস নে। ধুর, আমার খেদে কাজ নেই, এখানে নাকি ঘুরবো? সত্যি বলতে অসহ্য লাগে এই জায়গাটা আমার। ওরে গাধারাম, কার সাথে কার তুলনা। ওরে গোকুল গাধাটাকে নিয়ে মাঠের পুরপুরে হাওয়া খাইয়ে নিয়ে আয় দেখে নি, দেখবি তোর ওই ঠান্ডা মেশিনেও কাজ চলবে না।
ও একদমই ফেল হয়ে যাবে বুঝলি। প্রকৃতির হাওয়া কোনোদিনও কি খেয়েছিস বল দেখিনি? বলে নাও আমরা শহরের লোক আছি বলেই তোমরা আজ আমাদের ওখানে গিয়ে কাজ করে নিজেদের পেট চালাতে পারছো, বুঝলে তো? আবার কথা বলছে। হ্যাঁ, আরে আমরা চাষ করে ওখানে না পাঠালে কি হতো বল দেখিনি? উফ, থামো না তোমরা। ছোট একটা বিষয় নিয়ে কাকা ভাইপো এমন ঝগড়া করো না, কি বলবো। এই ফণিদা, আরে তুমি চুপ করো তো। ছেলেটা এসেছে অনেক দিন পর, ওকে একটু শান্তিতে থাকতে দাও। গোকুল মামা বরাবরই আমার পক্ষেই থাকে, তাই জন্য ফণি কাকার কাছে আমি বারবার কথাই জিতে যাই। যাই হোক, এখানে আমি মোটামুটি ঠিকভাবে মানিয়ে নিয়েছি কদিনের জন্য। খাওয়া, ঘুম আর ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই আমার। বেশ আরামেই আছি। ঠিক এমন সময় এক মহা বিপত্তি ঘটল। পাশের বাড়ি হোঁটোর হালদার এক বৃষ্টির রাত্রে পটল তুলল। বহুদিন ধরে বৃদ্ধ লোকটি ভুগছিল, আজ তার নিষ্কৃতি হলো। বুড়োর বাড়িতে খালি ওর বউ ছাড়া আর কেউ নেই। তার ছেলে বউ নাকি কলকাতায় চলে গিয়েছে, আর এই মুখ হয়নি। মনে মনে ভাবলাম ভালোই করেছে। তবে চিন্তার বিষয় হলো এবার এই বুড়োকে শ্মশানে নিয়ে যাবে কারা? একে তো এই বৃষ্টি, তারপর এখন রাত 8:30 বাজে। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আমি দিব্যি শুয়েছিলাম বিছানায়। কোনো লোক নেই বলে আমাকে ফণি কাকা ডেকে নিয়ে গেল। যাওয়ার ইচ্ছে আমার ছিল না, নেহাত পাশের বাড়ির বুড়ো মানুষ, যাওয়াটাই উচিত। তাই বাইরে বেরিয়ে এলাম। ও বাবা, কি ঠান্ডা লাগছে আজ! কি ঠান্ডা! তেমন বৃষ্টিটাও হচ্ছে। কার্তিক মাস পড়ে গেল, এবার ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়বে তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। ফণি কাকা বলল, এই গকল, মেজ, কার্তিক, বাপন এরা কোথায় গেল বল দেখিনি? দূর, কেউই আসতে চাইছে না। বলে আমার মুখে জুতোর বাড়ি মারো। তাও ঠিক আছে, তবে ওই শ্মশানে এত রাতে নাকি যাবে না। তাই না, কে শ্মশানে নিয়ে যাবে আমার মেশো? আমরা এই 3 জন খাট কাঁধে করে কি করে নিয়ে যাব বল দেখিনি? কি করি বলো ফণিদা, সবাইকে ডাকলাম, কেউই তো এলো না। দিন দিন মানুষের মন কোথায় চলে যাচ্ছে তাই ভাবছি। এই একবার রতনকে ডেকে আনতো। গোকুল মামা নিঃশব্দে পায়ে হেঁটে ডাকতে চলে গেল। 20 মিনিট লাগলো এই সব করতে। ওইদিকে গোকুল কাকার সাথে এলো রতন। 4 জন ওই ঝড় বৃষ্টির রাতের মধ্যে হোঁটোর হালদারের দেহটা কাঁধে করে নিয়ে চললাম শ্মশানে। মরা দুলতে দুলতে চলল। ফণি কাকা বলল, ধুর বাবা, এই সব লোক এই রাতের বেলায় মরে কেন কে জানে। তা কখন মরলে ভালো হতো ফণিদা? তা তুই তো জানিস যে শ্মশানে যাচ্ছিস, সেটা বলেই থেমে গেল। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। কি বলতে গিয়ে একটা থেমে গেল মনে হলো। এই কি বলতে গিয়ে থেমে গেলে? হ্যাঁ, ও কাকা বলো না। ও ও কিছু না, বলি ওরা তো লন্ডনটা ভালো করে ধর দেখিনি বাবা। অন্ধকারে যে কিছুই ঠাউর করতে পারছি না। ফণি জেঠু, আমার না কেমন হাত পা কাঁপছে। কেন রে? এত রাতে ওই শ্মশানে কেউ তো যায় না। তাও যদি আমাদের সাথে আরও কয়েক লোক থাকতো তবুও ঠিক ছিল। এই 4 জন, তাই ওরে গোকুল হারামজাদা, আসার সময় বলেছিলাম এই মালটা মেয়েদের মতো পেট পাতলা। সালা মেয়ে লোক, তাও হাতে চুড়ি পরে থাকে, আর এই হতচ্ছাড়ার কোনো কথাই পেটে থাকে না। ওখানে কি আছে কাকা? কি লুকোচ্ছ আমার কাছ থেকে? বলো, সত্যি করে বলো। এই কিছু নেই রে, ওই রতন হারামজাদাটা ভয় দেখাচ্ছে তোকে। তোকে বলি হারি রতন, জ্ঞান আক্কেল কিচ্ছু নেই। কোথায় কি বলতে হয় সেটাও শিখিসনি হারামজাদা। ওকে ভয় দেখাচ্ছিস কেন? আরে জানিস তো শহরে থাকে ভূত প্রেত। ভূত প্রেত? হ্যাঁ, ওই লম্বা লম্বা ঠ্যাং, হাতে বড় বড় নখ, চোখ দুটো ভয়ানক, মাথা চুলগুলো সাপের মতো। এই জানিস না, ওটাকে তো ভূতই বলে, তাই না? না, সত্যি আমি জানি না। বাবা বাবা, তাহলে তো খুবই ভালো হয়েছে ফণিদা, কি বলো? তা ওইখানে কি আছে যার জন্য রতন এত ভয় পাচ্ছে? হ্যাঁ, ধুর, ও কিচ্ছু নয়, আর তোর কাকাও জানে না। কি বলো ফণিদা? এই না, আমি জানি। তোর মাথা খারাপ হয়ে আছে নাকি রে গোকুল? আমি জানবো না ওই শ্মশানের রহস্য? এটা হতে পারে? হ্যাঁ, আরে কচু পোড়া ফণিদা,
আমি সেটা বলিনি, মানে কি দরকার? থাম তুই থাম। শোন এই সৌরভ, তোকে বরং ঘটনাটা বলি। আরে হ্যাঁ গো বাবা, শুনছি, তুমি বলো না। যেতে যেতে ফণি কাকার মুখ থেকে আমরা যে ঘটনাটা শুনলাম তা এই রকম। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। ব্যানার্জি বংশের মেন মাথা তারকনাথ ব্যানার্জি ওই শ্মশানটি তৈরি করেন, মানে যে শ্মশানে আমরা এখন যাচ্ছি। তখন এলাকায় যত লোক মরতো সবাই মরা নিয়ে গিয়ে কেল্লার নদীতে ভাসিয়ে দিত। এই দৃশ্য দেখার পর তারকনাথ বাবু ঠিক করলেন একটা শ্মশান নির্মাণ করতেই হবে তাকে। তারা ছিল 2 ভাই, তারকনাথ ও নারদনাথ। নারদনাথ অত্যন্ত শয়তান লোক ছিল, তবে তার দাদা তারকনাথ খুবই ভালো মনের মানুষ ছিল। নারদনাথের দাদা তাদের নিজের জমির একটা অংশ বিক্রি করে ওই শ্মশানটি করেছে। সেই কথাটা নারদনাথ জানতে পেরে ওনার মাথা গরম হয়ে গেল। জমি বিক্রি করে কেনই বা সেই শ্মশান করবে, এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে লাগলো বীভৎস ঝগড়া। বাড়ির সবাই তারকনাথের পক্ষেই ছিল, তাই নারদনাথ কিছুই করতে পারল না। গ্রামের সমস্ত লোকেরা তারকনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। বহু দূরে দূরে থাকা গ্রামের লোকেরা অবধি এই তারকনাথের কথা জানতে পারল। এত প্রশংসা চারিদিকে, তার নাম লোকের মুখে মুখে, তাকে নিয়ে চর্চা করা, এইসব দেখে রাগেই ফেটে পড়ল নারদনাথ। সে বুঝল যদি তার দাদাকে সে শেষ না করে তাহলে সে সারা জীবন এইভাবেই প্রশংসাই পেয়ে যাবে। তাই তার দাদাকে মারার জন্য সে পরিকল্পনা করতে শুরু করলো। দাদা কোথায় যায়, কখন যায়, কার সাথে কথা বলে, কখন বাড়ি আসে ও কখন একা থাকে। ওই শ্মশানে সেই সময় লোকেরা কাজ করছিল। তারকনাথ প্রতিদিন আসতো একবার করে দেখতে যে কেমন কাজ হচ্ছে শ্মশানে। নারদনাথ সুযোগের অপেক্ষাতেই ছিল, কবে তার দাদাকে মারতে পারবে সেই সুযোগে। তবে সেই দিনটা খুব তাড়াতাড়ি এলো। এক ঝড় বৃষ্টির রাতে তার দাদা একলাই শ্মশানে গিয়েছিল কি একটা দরকারে। নারদনাথ এই সুযোগ হাতছাড়া করলো না। 2-3 জনকে নিয়ে দাদার পেছন পেছন ওই শ্মশানে গেল তাকে মারবে বলে। তারপর ওকে এখানে মেরে এই শ্মশানেই পুঁতে রেখে দেব, কেউ টেরটিও পাবে না। তারকনাথ কিছু বলল না, তার মুখ ভয় সাদা হয়ে গেল। কি করবে সে এখন? নারদনাথের পেছনে দাঁড়িয়ে থাকা 3 জন লোক হাতে দাঁড় ছুরি নিয়ে এগিয়ে আসছে তারই দিকে। তবে হঠাৎ করেই একটা শব্দ হল। তারকনাথ হাঁ করে তাকিয়ে দেখলো যে 3 জন তাকে মারবে বলে এগিয়ে আসছিল তাদের মধ্যে থেকে একজন ছুরি নিয়ে নারদনাথের পিছন থেকে ছুরি ঢুকিয়ে দেয়। আর তারপরই তারকনাথের মুখের ভঙ্গি পরিবর্তন হল, একটা বিশ্রী খচ্চর হাসিতে তা পরিণত হলো। নারদনাথ তার দাদার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে তার দাদা তাকে মারবে বলেই এই এত রাতে শ্মশানে এসেছে। আরো 2-1 বার কোপ মারলো নারদনাথের পিঠের ওপর, তাও সে মরল না। মরার আগে নারদনাথ অত্যন্ত কষ্টের সাথেই বলেছিল, শয়তান, এত বড় ছলনা, পাপী, ছাড়বো না তোকে, ছাড়বো না, এর বদলা তো আমি নেব। তারকনাথ কিছু না বলে খালি খিলখিল করে হাসে। হেসে নে, হেসে নে, হেসে নে, বেশি করে হেসে নে। এখানে তুই আমাকে ধরে ফেললি, কিন্তু যেখানে আমি যাচ্ছি সেখানে তুই আমাকে কোনোদিনও ধরতে পারবি না। আমার আত্মা শরীরের বদলা নেবে, আমার শরীর চলে যাবে, তবে আমার আত্মা এখানেই থাকবে। এখানেই থাকবে, এখানেই।
দ্বারকনাথরা ওর দেহটাকে শ্মশানে পুড়িয়ে দেয়নি, পাছে যদি জানাজানি হয়ে যায় সেই ভয়। তাই ওর দেহটাকে দাঁড় কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দিয়েছিল। ঠিক 3 মাস পর থেকে ওই শ্মশানে তাণ্ডব শুরু হয়। যে মরা নিয়ে যায় সে আর ফিরে আসে না। কথা থামিয়ে আমি বললাম, "এ, মরা এখানে রেখে দাও কাকা, যাওয়ার আর দরকার নেই।" আরে হতভাগা, কথাটা পুরোটা বলতে দে দেখিনি। সেটা আজ থেকে 20 বছর আগে হয়েছিল। এখন আর সেরকম কিছুই নেই। বড় গুণিনে সে নারদনাথের আত্মাকে কোনো এক গাছের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। সে আর কিছুই করতে পারবে না এখন। তুমি ফালতু ফালতু কেন ওকে এসব কথা বলতে গেলে বলো তো দেখি? বেচারা ভয় মরার খাড় ধরতে পারছে না ভালো করে। ধুর, আমি কোথায় ভয় পাচ্ছি? ও ফণি কাকা বড় বড়ই ডায়লগ মারে, সবাই জানে। হ্যাঁ, এইসব কথা কেউ বিশ্বাস করে নাকি? হ্যাঁ, আমি ডায়লগ মারলাম? ভালো হয়েছে, বিশ্বাস করতে হবে না। এই চল দেখে নি একবার ওই শ্মশানে, তখন মজা টের পাবি। বৃষ্টি তখনও হালকা থেমেছে। ওই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ার বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানবের মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। রতন এক হাতে ধরে রয়েছে একটা লণ্ঠন, আর আমরা 3 জন বেশ শক্ত করে হুঁটুর হালদারের খাটটা ধরে আছি। হেঁটেই যাচ্ছি, কিন্তু শ্মশানের কোনো দেখা নেই। পাটা ব্যথা হয়ে গেল আমার। বললাম, বলি ও ফণি কাকা, আর কতটা গো? হ্যাঁ, চলে এসেছি তো। এই সময় এত কথা বলিস কেন? কথা বলিস কেন? পা ব্যথা করছে আমার। আর চুপ, একদম চুপ। এখন আর কথা বলিস না। ভাগারপুরের শ্মশানে ঢুকছি আমরা। আজব তো, তা কথা বললে কি হবে? ওরে গোকুল, ওকে চুপ করা। সৌরভ বাবা, তুমি চুপ করে থাকো একটু। শ্মশানের ভেতর চলে এসেছি, আর আর কথা বলো না। বিপদ আছে। কি বিপদ সেটা এখন আমাকে জিজ্ঞেস করো না। বাড়ি চলো, তারপরে বলবো, কেমন? একটু মুখটা বন্ধ রাখো, মুখটা বন্ধ রাখো একটু। ভালো জ্বালাই পড়লাম তো। এদের হলোটা কি? যাই হোক, বলো হরি, হরি বল, বলো হরি। থাম, একদম চ্যাংরামো মারবি না কিন্তু সৌরভ। বলো হরি, হরি বল বলবো না? না বলবি না, চুপ করে থাক একদম। এতক্ষণ বলেনি, আর এখন ওনার মধ্যে বল হরি জেগে উঠেছে। 3 জনে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো কথা নেই, বার্তা নেই। কি যে হলো এদের কে জানে। তবে এইবার আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। যেন মনে হলো আমাদের পেছনে পেছনে কেউ যেন আসছে। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই তো। তারপর আরো একটু যেতে আবার মনে হলো পিছন থেকে কোনো যেন একটা শব্দ ভেসে আসছে। এটা কি শুধু আমি শুনছি, নাকি ওরা 3 জনও শুনতে পাচ্ছে? খালি কিছু হয়তো বলছে না। শ্মশানের মধ্যে যখন পৌঁছালাম তখন দেখলাম, ওমা, এ কি শ্মশান! আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, কিছুই তো নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাটির ভিতরে এলোমেলো তাল গাছ, নারকেল গাছ ইত্যাদি। সেখানে একটা লম্বা ইটের ঘর। হ্যাঁ, বুঝলাম ওটাই মরা পোড়ানোর জায়গা। বাদিকে দেখলাম একটা ঝিল মতো। ফণি কাকার মুখে শুনেছিলাম এখানে সবাই নাকি ওই ঝিলটাকে গঙ্গার জল বলে। আমি তর্ক করে বলেছিলাম, এটা কোনদিন হয় নাকি? তিনি তখন বলেছিলেন, ওরে বা, গঙ্গা নদীর জল আমাদের এইদিকে আগেই তো ছিল। শুনেছি নাকি স্বয়ং চৈতন্যদেব স্নান করেছিল এখানে, তাই আমরা এটাকে গঙ্গা জল হিসেবে ব্যবহার করি। আরে বোকা, উনি তো ভগবানেরই রূপ রে।
মরা নামিয়ে আমি গিয়ে বসলাম একটা পোটের ওপর। ফণি কাকারা তাড়াহুড়ো করে কাঠগুলোকে সাজাতে লাগলো চিতা সাজানোর জন্য। আমি বসে আছি পায়ের ওপর পা তুলে। এই সময় আমার চোখ হঠাৎ করে সামনের দিকে গিয়ে পড়ল। সবুজ রঙের হিংস্র আলোর মতো কি যেন একটা ঝলমল করছে। উঠে দাঁড়িয়ে ভালো করে দেখার চেষ্টা করছি, এমন সময় কি যেন একটা হেঁটে চলে গেল মাঠের দিকে। হ্যাঁ, কে গেল? আমি একটু এগিয়ে এসে দেখলাম কালো ছায়ার মতো একটা লোক দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। তার মুখটা ওই অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না। পকেট থেকে ফোনটা বার করে লাইট অন করতে যাব, এমন সময় দেখি লাইটটা জ্বলছে না। কি হলো? জ্বলছে না। মাথায় হাত, ফোনের লাইট জ্বলছে না কেন? ততক্ষণে সেই লোকটা বিড়বিড় করে কি একটা বলতে বলতে চলে গেল সামনের দিকে। আর তাকে দেখতে পেলাম না। বলি হ্যাঁ রে সৌরভ, গেলি কোথায়? আরে এই তো। উফ, এত চিৎকার করছো কেন? এ তোকে বললাম না ওইখানে চুপ করে বসে থাকবি, এদিক ওদিকে কোথাও যাবি নি। আরে ধুর, বসেই তো ছিলাম। একটা লোককে হঠাৎ করে দেখতে পেলাম, বুঝলে তো, ওই তাই তাকে দেখতে ওই দিকেই গেলাম। লোক? কোন লোক? কে 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 দাঁড়িয়ে ছিল বল দেখিনি? ধুর, অন্ধকারে দেখতেই পাইনি। গোকুল, বুঝলি গোকুল, সে আমাদেরকে দেখতে পেয়ে গিয়েছে। হ্যাঁ, কে দেখতে পেয়েছে কাকা? আমার কথায় উত্তর না দিয়ে কাকা বলল, শোন, এই কাঠেই হয়ে যাবে, আর অত সাজাতে হবে না। চল চল, কাঠে তুলে দিয়ে আগুন লাগিয়ে আমরা চলে যাব। মরা পুড়তে সময় লাগবে, আর তুমি বলছো চলে যাবে? আরে হ্যাঁ রে হ্যাঁ, চলে যাব। তোর যদি ইচ্ছা হয় তুই থাক, আমি এখানে আর এক বিন্দুও থাকবো না। তোর বিপদ ঘটতে চলেছে, ও আমাদেরকে দেখে ফেলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? নারদনাথ বিগত 20 বছর ধরে ওই গাছের মধ্যে বন্দি আছে, সে কি করে বাইরে বের হবে? হ্যাঁ, কি যে বলো না। ঠিক বলেছিস, তবে আমার মাথায় কিছুই আসছে না। ওইখান থেকে বার হওয়া এত সহজ তো নয়। কে বার করলো ওকে? আমার মনে হয় সৌরভ ভুল কাউকে দেখেছে। চিন্তা করো না, এসো আস্তে আস্তে কাঠগুলো সাজিয়ে হোটর বাবুকে পুড়িয়ে বাড়ির দিকে চলে যাই। উনি অত সহজে বার হতে পারবে না, কিছু হবে না আমাদের। চলো চলো। লণ্ঠনের গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে হোটর বাবুর মুখের উপরে। একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পেয়ে গেলাম। হোটর বাবুর মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখটা কিরকম নীল নীল হয়ে গিয়েছে। তারপরে হঠাৎ করে হোটর বাবুর বাঁ হাতে তালুর দিকে চোখ পড়তেই চমকে উঠেছিলাম। কিরকম একটা ঘা মতন হয়েছে না? ইস, পুঁজ রক্ত প্যাঁচ প্যাঁচ করছে। মনে হলো কেউ যেন হোটর বাবুর হাতে কামড়ে ধরেছিল। এই সৌরভ, ওইখানে বসে না দেখে এই বানে আয় দেখিনি, মরাটা ধরতে হবে তো নাকি? আচ্ছা, ও ও ওইখানে আছে, থাক না, আমরা 3 জনে করে নিচ্ছি। না তা কেন, ও আসুক। কই রে, আয় আয়। আরে দূর, নাও নাও নাও, ধরো ধরো ধরো। কেন যে এদের সাথে এসেছিলাম ভগবান জানে। চমকে উঠেছিলাম আমরা। একটি মেয়ের চিৎকার শুনতে পেলাম। রতন কাঁপতে কাঁপতে বলল, নারদনাথের চিৎকার করার কথা তো। তবে এখানে মেয়ে কোথায় থেকে এলো ফণিদা? অঙ্ক কিছুতেই মেলছে না রে রতন। কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। চারিদিকে হাওয়ার গতিতে মাতামাতি হচ্ছে সেই সময়। বৃষ্টি থেমে গিয়েছে বটে, তবে এখন ঝড় শুরু হয়েছে। এই আবহাওয়া তো এতক্ষণে এইরকম ছিল না। হঠাৎ করে এইরকম পরিবর্তনের কারণ কি?
তাহলে সত্যিই কি ফণি কাকার কথা সত্য হতে চলেছে? ওই নারদনাথ গাছ থেকে মুক্ত হয়ে গিয়েছে। তবে এটা তো একটা মেয়ের গলা। আগুন জ্বালা রতন, তাড়াতাড়ি আগুন জ্বালা। আগুন জ্বলছে না যে, ঝড় হচ্ছে গোকুলদা। এ কি প্রকৃতির লীলা! চেষ্টা কর, আগুন জ্বালাতেই হবে তোকে। লণ্ঠন থেকে কিছুটা কেরোসিন তেল বার করে নে, তারপর মরার উপরে ঢেলে দে, দেখি আগুন জ্বলে কিনা। যেমন কথা তেমন কাজ। লণ্ঠন থেকে খানিকটা তেল বার করে ফণি কাকা চিতার উপরে ঢেলে দিলেন। আর যেই কেরোসিন তেল ঢেলেছে অমনি হটুর বাবু চিতা থেকে হাওয়ার মতন গর্জন করে উঠলেন। আমরা ভয়ে চিৎপাত হয়ে পড়লাম সব। গর্জন করে হটুর বাবু শূন্যে ভেসে রইলেন। তার চোখ দুটো লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। আর ঠিক সেই মুহূর্তে গম গম শব্দ করতে করতে শ্মশানের বন্ধ দরজা বন্ধ হয়ে গেল আপনা আপনি। কি সর্বনাশ রে! কি দেখছি এই সব? কি সর্বনাশ! পালাতে হবে। কি সর্বনাশ হয়ে গেল! পালাতে হবে, চলো, পালি চলো। কি সাংঘাতিক দৃশ্য! এদিকে মরার খাট ছেড়ে হটুর বাবু শূন্যে ভেসে থাকতে থাকতে এগিয়ে এলো আমাদের দিকে। ফণি কাকা চিতা থেকে কাঠ তুলে নিয়ে সজোরে মারল হটুর বাবুর মুখে। তবে তার যেন কিছুই হলো না। হটুর বাবুর চোখের ভয়ানক চাহনিতে কাকা ছিটকে গিয়ে পড়ল মাঠের কোণে। আমরা তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছি সেখান থেকে, কিন্তু সেই শ্মশানের দরজা কোনো মতেই খুলছে না। এমন সময় আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। হঠাৎ করে এটা কি হলো? তার কারণ আমি ছাড়া এই শ্মশানে আর যে কেউ নেই। কিন্তু এটা কি করে সম্ভব? রতন, গোকুল মামা, ফণি কাকা কোথায় গেল? আর আর শ্মশানটাই বা কোথায়? এ তো এক ফাঁকা ধুধু মাঠ দেখতে পাচ্ছি। এগিয়ে গেলাম সামনের দিকে। গোকুল মামা আর ফণি কাকার নাম ধরে ডাকতে লাগলাম। কাকা, ফণি কাকা, গোকুল মামা, রতন, ফণি কাকা, রতন কাকা। সেই মাঠের কোলের কাছে আসতেই আমি চমকে উঠলাম। এবার ফণি কাকা তো এখানে ছিটকে পড়েছিল। কোথায় গেল? মরমর করে আওয়াজ হতে লাগলো কোথায় থেকে যেন। পকেট থেকে ফোন বার করে লাইটটা জ্বালিয়ে দেখতে লাগলাম। তারপর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা কুয়ো। শ্মশানে আসার আগে তো এই কুয়োটা চোখে পড়েনি। ফোনের লাইটটা ভালো করে মেরে দেখলাম কুয়োতে কোনো জল নেই। আবার সেই মেয়েলি কণ্ঠে চিৎকার আর আর্তনাদ শুনতে পেলাম। কিন্তু কে বা চিৎকার করছে? আর আর আমার সাথে এগুলো হচ্ছেই বা কেন? কোথায় চলে গেল ফণি কাকা, গোকুল মামার, রতন? আর আমি কি কোনো গোলক দাদার মধ্যে পড়ে গেলাম নাকি ওরা? চিৎকারটা আস্তে আস্তে থেমে গেল। যে চিৎকার করছে তার কি কিছু হয়েছে? আবার সামনের দিকে তাকিয়ে কুয়োটাতে লাইট মারলাম। তবে ও কি? কুয়োর ভিতর থেকে ওটা কে উঠে আসছে? বুক কেঁপে উঠলো আমার। কে যেন দ্রুত এগিয়ে আসছে আমার দিকে। আমি যেন মুখ সরাতে পারছি না,
কেউ যেন পিছন থেকে আমার মাথাটা চেপে ধরে রেখেছে। সে উঠে আসছে, সে উঠে আসছে, ওই ওই কুয়ো থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে আমার কাছে। এই কি হলো রে সৌরভ, ওই রকম করছিস কেন? মনে হয় ভয় পেয়েছে কিছু দেখে। এটা কি হলো আমার সাথে? চারিদিকে তাকিয়ে দেখি, না, এটা তো সেই জায়গা নয়। ওদেরকে আর কিছু বললাম না। উঠে গিয়ে দিব্যি দেখলাম হঠর বাবুর চিতাটা এখনো জ্বলছে। গাটা হঠাৎ করেই কেমন যেন ছমছম করে উঠল। সেদিনের পর থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অন্ধকার জগতে যারা থাকে তারা আলোর সামনে আসতে চায় না। যদি আমরা ওই অন্ধকারের মধ্যে যাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো তারা আমাদের ছেড়ে কথা বলবে না। সেই দিনের রাত তখনও শেষ হয়নি, এখনো অনেক কিছুই বাকি আছে। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তোমাকে কে মেরেছে তাও আমি জানতে পেরেছি। ওরা আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? গাছের পাতাগুলো দুলতে লাগলো। এবার বাতাসের মধ্যে ভেসে আসছে কোনো এক মরা আত্মার কান্না, যা শোনার পর নারদনাথের বউ কেমন যেন কেঁপে উঠল। তবে সে ভয় পালিয়ে গেল না, সেখানেই চুপটি করে দাঁড়িয়ে রইল। রাধা, ও রাধা, আমি রে, রাধা আমি। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। আমি বাইরে আসতে পারবো না রে। ওই হারামি তারকনাথ আমাকে এখানে বন্দি করে রেখেছে। তুমি কোথায় আছো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। পারবিনি, আমি এই গাছের মধ্যে বন্দি আছি। অষ্টপ্রহরের মন্ত্র পড়ে আমাকে এই গাছের মধ্যে বেঁধে রেখে গেছে। আমি কিছুতেই এখান থেকে বার হতে পারছি না। আমি তোমাকে বার করব। তারপর আমরা দুজনে মিলে প্রতিশোধ নেব। হ্যাঁ, প্রতিশোধ। কি হলো রাধা, কি হলো? নারদনাথের বউ হঠাৎ করে চিৎকার করে উঠল, তারপর ধপ করে মাটিতে পড়ল। আর তখনই নারদনাথ দেখতে পেল তার দাদা তারকনাথ হাতে শাবল নিয়ে দাঁড়িয়ে আছে। শয়তান পাপিষ্ঠ, ওকে মেরে ফেললি? ও তোর কি ক্ষতি করেছিল হারামি? শয়তান পাপিষ্ট, ওকে মেরে ফেললি? তা কি করব? হ্যাঁ, ওর সাহস হলো কি করে যে তোকে ওখান থেকে মুক্ত করবে বলছে? তোকে আমি ওইখান থেকে কখনো বাইরে আসতে দেব না। তোর বউকেও আমি ঠিক তোর মতন কুচি কুচি করে কেটে ওই নদীর জলে ফেলে দেব। আর তারপর তোর বউও প্রেতাত্মা হবে, লোকের ক্ষতি করবে। হ্যাঁ, তাও সেটা আমি জানি। তার আগেই আমি তোর বউয়ের পাপী আত্মাকে ওই কুয়োর মধ্যে বন্দি করে রেখে দেব, যাতে তোর মতনও ও কখনো বাইরে বেরিয়ে আসতে না পারে। হ্যাঁ, বাইরে আমি বেরোবই, কেউ তো আমাকে এখান থেকে মুক্তি করবে। তখন তোকে আমি ছাড়বো না। আর যদি তোকে নাও আমি মারতে পারি, এই শ্মশানে যারা পা দেবে
তাদেরকে আমি এমন শাস্তি দেব যে তারা মরে গিয়েও শান্তি পাবে না। এদিকে মানুষ মনে মনে যাচ্ছে, আর ওদিকে দিবি পায়ের উপর পা তুলে ঘুম দিচ্ছে। চোখ খুলতেই আবারও অবাক হয়ে গিয়েছিলাম। ধরফর করে উঠে দেখি এখনো হোঁটর বাবু চিতারা চলছে। তবে তবে যে স্বপ্নটা আমি দেখলাম সেটা কি সত্যি? না, এইবার ফণি কাকাকে এই ব্যাপারটা বলতেই হবে। ওদেরকে সব কথা বলতেই ওরা কেমন যেন চমকে উঠল। ফণি কাকা বলল, এই তুই এইগুলো জানলি কিভাবে? আর এগুলো তো আমি নিজেও জানি না। তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই নীলকণ্ঠে যে আর্তনাদ করছিল সে আর অন্য কেউ নয়, নারদনাথের বউ। আরে আমি নিজেও জানি না কি হচ্ছে। হঠাৎ হঠাৎ করে এই সবগুলো আমার মাথার মধ্যে চলে আসছে। কেন আসছে আমি বুঝতেও পারছি না। আমার মাথাটা কেমন যেন হচ্ছে। আর কি কিছু জানতে পারছো ভাগ্নে? হ্যাঁ, আর কি কিছু জানতে পারছো? এটা সত্যি কিনা আমি নিজেও জানি না। না, এটা আমার মনের ভুল। তবে তবে এখানে কোথাও একটা কুয়ো রয়েছে এবং তার মধ্যে বন্দী হয়ে রয়েছে ওই নারদনাথের বউ। কিন্তু কিন্তু কুয়োটা কোথায়? হ্যাঁ, কুয়োটা কোথায়? যেখানে ফণি কাকা পড়ে গিয়েছিল। এই আমি পড়ে গিয়েছি? এই আমি আবার কোথায় বললাম রে? আরে তুমি পড়েছো, আর যদি না পড়ে থাকো তাহলে তুমি নিশ্চয়ই ওখানে পড়বেই, আমার মন বলছে। কি বলছে? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আর আমি সত্যি বলছি কাকা, ওই হোঁটরবাবু চিতা থেকে উঠবে আর আমরা ভয় পেয়ে পড়ে যাব মাটিতে। উনি যখন আমাদের দিকে এগিয়ে আসবে তখন তুমি চিতা থেকে একটা কাঠ নিয়ে ওকে মারবে, কিন্তু ওর কিছু হবে না। এই তারপর এর মাথা খারাপ হয়ে গিয়েছে, মরাটা একটু বাঁশ দিয়ে ঠিক করে নে দেখিনি। জ্বলেই যাচ্ছে, কিন্তু উঠছে কিনা ভগবানই জানে। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যে আমি এবার গিয়ে বসলাম একটা গাছের নিচে। মাথাটা কেমন যেন ঘুরছে, কি কারণে তা আমি জানি না। আমার চারপাশে কারা যেন বসে আছে এবং আমার দিকে হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি, সবকটা কেমন যেন কালো কালো অবয়ব। কিন্তু কিন্তু এদেরকে আমি কাউকে চিনি না। কারা ওরা? সৌরভ, আমি এখানে, তাকা আমার দিকে। চমকে উঠেছিলাম প্রায়। চারিদিকে একবার তাকিয়ে দেখলাম, কই কেউ নেই তো। এই দিকে তাকা, আমি এই গাছের মধ্যে আছি পুত্র। এরপর পিছন ফিরে দেখি আমি যে গাছের সামনে বসে রয়েছি সেই গাছের ভিতর থেকে কে যেন ফিসফিসে কণ্ঠে আমাকে বলল, তুই তো আমার সন্তান রে, তোকে দেখেই আমি চিনতে পেরেছিলাম। আমি তোমার সন্তান? কিভাবে হলাম? তোর মা ওই কুয়োর মধ্যে আটকা পড়ে আছে বাছা। জানা জানা, মাকে বার কর ওখান থেকে, বার কর। না, আমি ওখানে যাব না। আর তুমি আমাকে নিজের ছেলে বলছো কেন? আমার মা বাবা সবাই আছে। না না বাছা, ওরা তোকে মানুষ করেছিল, তুই তো আমার সন্তান। ওই হারামি কুত্তার বাচ্চা তারকনাথ তোকে গ্রামের এক গোয়াল ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছিল, আর তোকে সেখান থেকে নিয়ে এসেছিল ওই বনি। মিথ্যে কথা, তুমি ওখান থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না, কিছুতেই পারবে না। আমার ছেলে হয়ে তুই এটা বলতে পারলি? যারা তোর মাকে মেরেছে
যারা আমাকে মেরেছে তাদের তুই প্রতিশোধ না নিয়ে, আরে আমি তোমার ছেলে নই, কতবার বলবো? তাহলে তুই আমাদের ঘটনা কি করে জানলি? হ্যাঁ, ওটা ফণি কাকা বলেছে। ঠিক এই সময় ফণি কাকা চিৎকার শুনতে পেলাম। আমি চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখি কই কেউ নেই তো। সাথে সাথে ছুটে এগিয়ে আসতে যাব, ঠিক সেই সময় হুমড়ি খেয়ে জলের মধ্যে পড়ে যায়। তবে আশ্চর্য ব্যাপার, এটা তো কোনো পুকুর বা ঝিল নয়, এটা তো একটা কুয়ো। তবে এই কুয়োতে জল এলো কোথায় থেকে? যতদূর আমি দেখেছি এই কুয়োতে তখন কোনো জল ছিল না। ঠিক এই সময় আমার চারপাশ থেকে কারা যেন জলের উপরে উঠতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। জলের তলা থেকে আমার পা দুটোকে কে যেন চেপে ধরেছে এবং এবং সে বলছে, আমাদের না নিয়ে তুই চলে যাবি ভেবেছিস? তোকে তো এইখানেই মারবো, তোর রক্ততে মুক্ত হব। ঠিক এমন সময় আমার গায়ের উপরে কি যেন একটা এসে পড়ল। ভাগ্নে, ভাগ্নে, দড়ি ফেলেছি, উঠে এসো তাড়াতাড়ি। ভাগ্নে, ভয় পেও না, ভয় পেও না ভাগ্নে, ভয় পেও না, উঠে এসো, উঠে এসো তাড়াতাড়ি। আমি সেই দড়ি ধরে উঠতে যাব, কিন্তু কে যেন আমার পাটা ধরে রয়েছে জলের তলা থেকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোকে এখান থেকে যেতে দেব না আমি। আগে এই বন্ধন থেকে মুক্ত কর আমাকে, করে যা। ভাগ্নে, আমাকে উঠতেই হবে। অনেক চেষ্টা করেও উঠতে আমি কোনো মতে পারছি না। ঠিক এমন সময় ওপরে তাকিয়ে দেখি রতন একটা ধারালো জিনিস দিয়ে তার হাতের তালুটা কেটে সেই রক্ত কুয়োর মধ্যে ফেলে দিল। গোকুল মামা প্রায় চিৎকার করে উঠেছিল। শুয়োরের বাচ্চা, কি করলি তুই এটা? হ্যাঁ, কি করলি? আমি সেই কুয়ো থেকে উঠে এলাম তো বটে, তবে রতনের রক্তে সেই কুয়ো এখন লাল রক্তে পরিণত হয়ে গেল। সেই নারী এখন খলখল করে হাসতে লাগলো, কারণ কারণ তার যা দরকার ছিল সে সেটা পেয়ে গিয়েছে। মুক্ত, আমি এখন মুক্ত। এত বছরে এক টুকরো রক্তের জন্য বসেছিলাম আমি। আমি আসছি, আমি আসছি, তুমি চিন্তা করো না। তোমাকে মুক্ত না করে আমি কোথাও যাব না। কোনো মতেই যে এটা করছে না। ওরে বাবারে, কি যে বিপদে বললাম। তার উপর এই রতন হারামজাদা হাতে রক্ত দিয়ে ওই কুয়োতে আটকে থাকা নারদনাথের বউকে মুক্ত করে দিয়ে এসেছে। ও, এখন সব দোষ আমার। সৌরভ যে ওই কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, উঠতে পারছিল না ওই প্রেতাত্মার জন্যে। সে যতক্ষণ না রক্ত পাবে ওকে ছাড়বে না। তো আমি কি করব? ওকে ওইভাবে মরতে দেব? তাই তো আমি আমার নিজের হাত কেটে রক্ত দিয়েছি। ভালো করেছিস। সৌরভের কিছু হয়ে গেলে ওর মাকে কি জবাব দেবো আমরা? আমাদের এখান থেকে বের হতেই হবে। আমরা জানি না এখন ঠিক কটা বাজে, তবে বেশ রাত হয়েছে এটা আমরা বুঝতেই পারছি। আমরা একটা গোলক ধাঁধার মধ্যে এসে গেছি রে। নারদনাথের প্রেতাত্মা আমাকে যে কথাগুলো একটু আগে বলেছিল তার সবটাই আমি ওদেরকে বললাম। সব শুনে ফণি কাকা বলল, বললাম তো আমরা একটা গোলক ধাঁধার মধ্যে রয়েছি। এমন কিছু জিনিস হবে যেগুলো হয়তো আগে হয়েছে। আমাদের মনে হবে এইটা তো আগে হয়েছিল। আজ ঘোর অমাবস্যা, আজকের দিনে হোটলের এই রকম মৃত্যু সত্যি আমার মনকে নাড়াচাড়া দিয়েছিল। আমি কিন্তু
এখনো আমার উত্তরটা পাইনি। ও বারবার এক কথা ভালো লাগে সৌরভ, হ্যাঁ বলতো, ও মিথ্যে বলছে। তুই ওকে কিসের জন্য বিশ্বাস করছিস বল দেখিনি? ও একটা শয়তান আত্মা। কিন্তু ও তো শুধু পরিকল্পনা করেছিল মারবে পড়ে, ও তো মারতে পারেনি। তাহলে ও কি করে শয়তান হলো? শয়তান তো ওর দাদা, যে কিনা অন্যায়ভাবে তার ভাইয়ের বউকে মেরেছে, যেখানে ওর বউ কোনো দোষই করেনি। এখন বুঝতে পারছি রক্তের টান, বেশ বুঝতে পারছি। ফণিদা, ফণিদা, এ কি বলছো? হ্যাঁ, বুকটা কেঁপে উঠল আমার। আমি আমি ঠিক শুনছি তো? নাকি নাকি ফণি কাকা রাগের চোটে এই কথাগুলো বলল? না 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 সৌরভ, তুই আমাদের ছেলে। আমি কি বললাম? না না, তুই 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 বুঝতে পারছিস না তুই। থাক, আমি সব বুঝতে পেরে গিয়েছি। তারকনাথ আমাকে গোয়াল ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছিল, যাতে গরুগুলো শুয়ে পড়লেই আমি চাপা পড়ে মরে যাব। আর সেখান থেকে তুমি আমাকে বাঁচিয়ে এনেছো, তুলে দিয়েছো তোমার দাদার হাতে। না রে না, তুই ভুল জানিস রে। ওই মহিলা যে কিনা কুয়োর মধ্যে বন্দি ছিল, সে তো আমার মা, তাই না? বলো না। থাক, তোমাকে কিছু বলতে হবে না, এখন আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? মরে যাওয়ার পর কেউ কারণ নয় রে। সে এখন তোকে টানার জন্য, তোর শরীরে রক্ত চোষার জন্য তোকে আহ্বান করছে রে। কিন্তু সে তো আমার মা, ফণি কাকা। তো তোকে ছেড়ে দেবে ভেবেছিস? মেরে ফেলবে তোকে, একেবারে জানি মেরে ফেলবে রে। আমি আমার মার কাছে যাব ফণি কাকা, তুমি আমাকে বাধা দিও না। ভাগ্নে, ভাগ্নে, কি বলছো তুমি? কি বলছো? তুমি জানো না তুমি কি বিপদের মুখে পড়তে চলেছো? ওরা তোমাকে ছাড়বে না ভাগ্নে, ওরা তোমাকে ছাড়বে না, তোমাকে মেরে ফেলবে। আর আমি গোকুল মামার মুখের দিকে চেয়ে দেখলাম, সে আমার পিছনের দিকে তাকিয়েছে। তারপর তার মুখটা কেমন যেন ভয়ে সাদা হয়ে গেল। আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম এক ছায়া মূর্তি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই ছায়া মূর্তিটা আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে, কিন্তু এইবারে আমি আর নড়লাম না। বেশ বুঝতে পারলাম এই ছায়া মূর্তিটা আর অন্য কেউ নয়, আমার মা। সামনে থেকে সরে যা বাছা, না হলে তোকেও আস্ত রাখবো না। সরে আয় সৌরভ, এদিক পানে সরে আয়। আমার কথাটা একবার শুনুন, ওদের কিছু করবেন না। ওরা তো কিছু করেনি, ওরা তো একেবারে নির্দোষ। করেছে, আজ ওদের জন্য আমাদের এই অবস্থা। এই শ্মশান যদি তৈরি না হতো, তাহলে এত ঝামেলা হতো না, আমার স্বামীও মরতো না। তুই কি ফিরিয়ে দিতে পারবি সেই দিনগুলো? 20 বছর ধরে ওই কুয়োর মধ্যে বন্দি হয়েছিলাম, কেউ ওখান থেকে আমাদের বার করেনি। আমার স্বামী ওই গাছের মধ্যে বন্দি হয়ে রয়েছে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, আর আর আমার ছেলেকে। মায়ের মুখটা কিরকম যেন একটা হয়ে গিয়েছে। এটা কি আমার মায়ের মুখ? না না না, এটা আমার মা নয়। কিন্তু 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 তাহলে আমার চোখ থেকে জল পড়ছে কেন? এই মহিলাকে দেখার পর আমার বুকের ভিতরে এত কষ্ট হচ্ছে কেন? এ কি সত্যি আমার মা? আমি বলছি সরে যা তুই। যে এই শ্মশানের মধ্যে আসবে তাকে আমি শেষ করব। এটা আমাদের প্রতিশোধ। তারকনাথের পুরো বংশকে আমরা নির্বংশ করে দিয়েছি। ওরা হয়তো এখন মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আমরা মুক্ত হইনি। এই শ্মশান যতক্ষণ না জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব, ততক্ষণ আমার শান্তি নেই। হ্যাঁ, আমি জ্বালিয়ে দেব, আমি এই পুরো শ্মশানটাকে জ্বালিয়ে দেব। তবে ওদেরকে ছেড়ে দাও, আমি হাত জোর করছি। এই শ্মশান আমি পুরোটাই জ্বালিয়ে দেব, কোনো অস্তিত্ব রাখবো না। ঠিক এমন সময়
দূরের সেই শ্যাওড়া গাছের মধ্যে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। ওকে ছেড়ে দাও রাধা, ও আমাদের সন্তান। তবে ওই তিনজনকে ছেড়ো না, শেষ করে দাও ওদের। আর ফণিকে এমন শাস্তি দাও যাতে ওর মৃত্যু তাড়াতাড়ি না হয়। না, ওদের আমি কিছু হতে দেব না। ওরা তো কিছু করেনি, ওরা একেবারে নির্দোষ। যারা করেছে তারা তো আর নেই, তাহলে এদেরকে কেন মারবে? হ্যাঁ, আমাদের কাছে এখন সবাই শত্রু, তাই আমরা কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব, খালি তোকে ছাড়া। মা আমার পাশ কাটিয়ে এগিয়ে গেল ফণি কাকার উদ্দেশ্যে। এইবারে আমার মাথা আর কাজ করছিল না। আমি এবার কোন দিকে যাব? যে মা আমাকে জন্ম দিয়েছে, নাকি যে আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে মানুষ করেছে? তবে সবশেষে একটাই চিন্তা আমার মাথায় এলো। দৌড়ে গেলাম সেই গাছের কাছে যেখানে নারদনাথ বন্দি হয়ে রয়েছে। তারপর চিৎকার করে বললাম, ওদেরকে ছেড়ে দাও। ওদেরকে ছেড়ে দিলে আমি আপনার স্বামীকে মুক্ত করে দেব। আমি রক্ত দিয়ে আপনার স্বামীকে মুক্ত করে দেব। সত্যি বলছি, ওদেরকে ছেড়ে দাও। ওদেরকে কিছু করো না, ছেড়ে দাও ওদেরকে। থমকে দাঁড়িয়ে পড়ল মা। পিছন ফিরে তাকিয়ে আমাকে দেখল। তার মুখটা এখন আর রাগান্বিত নেই। মুক্ত করে দে তোর বাবাকে, আমরা কারোর ক্ষতি করব না, চলে যাব এখান থেকে। মুক্ত করে দে, মুক্ত করে দে। আমি গাছের একটা ধারালো টুকরো দিয়ে নিজের হাত কেটে সেই গাছের উপরে ফেলে দিলাম, এবং সাথে সাথে তীব্র আলোর রশ্মি জ্বলে উঠল সেই গাছ থেকে। আমি সেই গাছের সামনে আরো একটু এগিয়ে যেতেই সেই গাছের আলোক রশ্মি আমার চোখে পড়তেই চোখ জ্বলে উঠল, এবং সেখান থেকে বেরিয়ে এলো এক কালো মতন কি যেন এক বস্ত্র। বুঝতে পারলাম এটাই আমার বাবা। তার খলখল হাসিতে পুরো ভাগারপুরের শ্মশানটাই কেঁপে উঠল। পিছন ফিরে তাকিয়ে দেখি মাও আনন্দে খিলখিল করে হাসতে লাগলো। তারপর শূন্যে ভেসে উঠল। তারপর একসাথে হাসতে হাসতে কোথায় যেন ওরা মিলিয়ে গেল। তারপরেই এক তীব্র কালো ঝড় বয়ে গেল আমাদের দিক থেকে। সেই ধাক্কায় ছিটকে পড়লাম আমি। জগদ্ধাত্রী পুজো কেটে যাবার পরেই ফণি কাকা আমার কাছে এসে বলল, তোর মার বাবার জন্য তোকে একবার গয়া যেতে হবে রে। ওখানে গিয়ে পিণ্ডদান দিবি যাতে ওরা মোক্ষ লাভ করতে পারে। আমি মাথা নাড়লাম। তারপর ফণি কাকাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। দুনিয়াতে মা না থাকলে যে কি কষ্ট হয় সেটা আমরা জানি রে সৌরভ। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তবে আজ আর বলবো না যে কাঁদবি না, যত ইচ্ছা কেঁদে নে। কাঁদলে মন থেকে নাকি কষ্ট দূর হয়। কেঁদে নে, কেঁদে নে, ভালো করে কেঁদে নে। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, সৌরভ ফণি কাকারা কার মৃত্যুতে শ্মশানে গিয়েছিল? তবে দয়া করে আপনারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন সেটাও কমেন্টে জানাবেন।